সবশেষ 16,259 নমুনা পরীক্ষায় 3,803 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। বাঁচানো যায়নি 38 জনকে, মোট সুস্থ হয়েছেন 40,164 জন। এই পর্যন্ত মোট আক্রান্ত 1,02,292। আক্রান্তের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন ঘরে। টেলিফোনে পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। অব্যবস্থাপনা কাটেনি নমুনা পরীক্ষায়। যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 982405 এই নাম্বারে। আবারও বলছি 982405 এই নাম্বারে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন রবি থেকে বৃহস্পতি দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর আপনাদের সাথে আছে আমি টুম্পা হাসান। আজ আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ শামসুজ্জামান, মেডিসিন বিভাগ। ডক্টর শেখ মোহাম্মদ শামসুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা সেলের পুরো অনুষ্ঠান জুড়ে। আপনার সাথে আমি থাকছি এবং দর্শকরাও নিশ্চয়ই যুক্ত হবেন সে আশা করছি। কোভিড-19 গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় যেই ডেক্সোমিথাজোন ওষুধটি ব্যবহার হচ্ছে সেটিকে কার্যকর হিসেবে বলছেন বিজ্ঞানীরা। সেই সাথে এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আলোচনা শুরু করতে চাই এই মেডিসিনটি দিয়ে। জানতে চাই যে কেন ব্যবহার করা হয় ডেক্সামিথাসোন এবং এটা কি জাতীয় মেডিসিন? আচ্ছা, সব দর্শকদের স্বাগতম যমুনা টিভিতে যারা দেখছেন। ডেক্সামিথাসোন একটি পোটেন্ট বা শক্তিশালী স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি বিভিন্ন রোগে আমরা চিকিৎসকরা ব্যবহার করে থাকি, যেমন অ্যালার্জিক কন্ডিশন, অ্যাজমা, সিওপিডি, আর্থ্রাইটিস বা বাতরোগ, অটোইমিউন ডিজিজ যেমন এসএলই, সেপসিস বা সেপটিক শক জাতীয় সমস্যায়। আর এছাড়া স্টেরয়েড হরমোন অভাবজনিত যে রোগ আছে অ্যাডিসনস ডিজিজ, সেখানে আমরা রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহার করি। আর এছাড়াও বিভিন্ন রক্তরোগ, ক্যান্সার চিকিৎসা, এছাড়া স্ট্রোক সহ নানা রোগে আমরা এটি ব্যবহার করে থাকি। একটু বলবেন যে এই মেডিসিনের ভুল ব্যবহার আসলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে আমাদের শরীরে? দেখুন, ডেক্সামিথাসোন কোনো সাধারণ ওষুধ না। হ্যাঁ, এটি চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা একেবারেই উচিত না। এবং যদি কেউ চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটার অনিয়ন্ত্রিত ডোজ বা অনিয়ন্ত্রিত সময় ধরে এটা ব্যবহার করে, তাহলে শারীরিক নানাবিধ জটিলতা হতে পারে। যেমন এটি পেপটিক আলসার ডিজিজ বা আমাদের যে পেপটিক আলসার যেটা আমরা বলি, এটা বাড়িয়ে দিতে পারে। এমনকি নাড়ি ফুটো হয়ে যেতে পারে, সাইকোসিস, ডিপ্রেশন, এই ঘটনাগুলো হতে পারে। দীর্ঘদিন ব্যবহারে প্রেশার বা হাইপারটেনশন, ডায়াবেটিস দেখা দিতে পারে, কুশিং সিনড্রোম বা যে স্থূলতা বা ওজন বেড়ে যাওয়া, বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া, হ্যাঁ, এই চোখের ক্যাটারেক্ট হওয়া বা ছানি পড়া, এই ধরনের বিভিন্ন অসুবিধা হতে পারে। এছাড়া দীর্ঘদিন ব্যবহারের পরে যদি কোনো রোগী হঠাৎ করে এটি বন্ধ করে দেয়, তাহলে এটার উইথড্রল জনিত অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে হঠাৎ মৃত্যুও হতে পারে। তার মানে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে এই ওষুধটি নিয়ে। আমার আরও কিছু জানার আছে, সেই বিষয়ে আমি আসবো, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি রুবেল চট্টগ্রাম থেকে বলছি। আজকে আমার 11 দিন ধরে আমার জ্বর হয়েছিল, কিন্তু 5 দিনের মাথায় জ্বর শেষ। তারপর এখন শুধু কাশি আছে, কিন্তু কাশিটা যাচ্ছে না কোনো রকমেই। আচ্ছা, আপনি কোনো মেডিসিন কি খাচ্ছেন কাশির জন্য? জি, আমি প্রথমে এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ খেয়েছিলাম 5 দিন। এরপর এখন সেপট্রি খাচ্ছি, ফেক্সো খাচ্ছি, তারপর আর নাফা খাচ্ছি, মোনাজ খাচ্ছি 10। আচ্ছা, আমরা ফিরছি ডক্টর শেখ মোহাম্মদ শামসুজ্জামান আপনার কাছে। জি, উনি কি কি করেন, আমি এটা একটু জানতে চাচ্ছি। আমার বয়স হচ্ছে 34। আপনার পেশা একটু বলবেন? আমি পেশা বিজনেস। কি করেন আপনি? ব্যবসা করি। আচ্ছা, আপনার পরিবারে আর কারো জ্বর কাশি ছিল এর মধ্যে? জি, আমার ওয়াইফের জ্বর ছিল 3 দিন 4 দিন ছিল, এরপর ভালো হয়ে গেছে। জ্বর, গলা ব্যথা ছিল, এখন সুস্থ। আমার পরে ওকে ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন
এখন এই কোভিড-19 যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, সেক্ষেত্রে যখন পরিবারের একাধিক ব্যক্তি পরপর জ্বর বা কাশি এই ধরনের উপসর্গ দেখা যায়, তখন আসলে করোনার যে কোভিড-19 যে আরটি-পিসিআর সেই পরীক্ষাটি করে নেওয়াটা ভালো। যদিও আপনাদের বয়স কম, হয়তো মৃদু সিমটমেই আপনারা ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু একেবারে করোনা এটাকে বাদ দেওয়া যাবে না। তো আমার উপদেশ থাকবে, যদি আপনারা করোনা যে টেস্টটা এটি যদি করতে নাও পারেন, তাহলে আপনারা নিজেরা একটু আইসোলেটেড থাকবেন, পরিবারের বয়োবৃদ্ধ থেকে আইসোলেটেড থাকবেন, এবং এই জ্বরের জন্য প্যারাসিটামল, ঠান্ডা কাশির জন্য একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এগুলো সেবন করুন। আর যদি সম্ভব হয় করোনার টেস্টটি করে নেবেন। উনি বলছিলেন যে ফেক্সো এবং মন্টিলুকাস বা এই টাইপের কিছু মোনাস টাইপের কোনো মেডিসিন খাচ্ছেন, সেগুলোই কি কন্টিনিউ করে যাবেন? জি, এগুলো কন্টিনিউ করতে পারেন। যে কদিন ওনার কাশি বা এগুলো থাকবে, ফেক্সোফেনাডিন এবং মন্টেলুকাস্ট, এটা উনি খেতে পারবেন, সমস্যা নেই। জি, ধন্যবাদ। আমরা আবার একটু ওই মেডিসিনের বিষয়ে একটু জানতে চাইবো। ডেক্সোমিথাজোন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। যাদের কিডনি, লিভার বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি গুরুতর হতে পারে? জি, আমি আগেই বলেছি যে এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহারে যাদের প্রেশার ডায়াবেটিস ছিল না, তাদের নতুন করে প্রেশার ডায়াবেটিস এগুলো দেখা দিতে পারে। যাদের প্রেশার ডায়াবেটিস আগে থেকেই ছিল, তাদের এই প্রেশার বা ডায়াবেটিস একেবারে অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে আগে যে প্রেশার বা ডায়াবেটিসটা ওষুধে কন্ট্রোল হচ্ছিল, এই ডেক্সামিথাসোন অনিয়ন্ত্রিত বা অনির্দিষ্টকালের জন্য এরকম ব্যবহারের ফলে এটি আর এখন ওষুধে কাজ করছে না। তো এবং এই প্রেশার এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন ঝুঁকি এবং কমপ্লিকেশনগুলো তাদের ক্ষেত্রে আরো বেশি দেখা দিতে পারে। এবং সেই সাথে আপনি আরেকটি কথা বলছিলেন যে ইনফেকশন, যাদের ইনফেকশন অলরেডি আছে, এই মেডিসিনটি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া তারা গ্রহণ করেন, তাহলে ইনফেকশনও কি বেড়ে যেতে পারে? সেই সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা কতটা? জি, এটার ডেক্সামিথাসোন এটা ইমিউনোসাপ্রেসিভ একটি ওষুধ, অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে এটি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে সাপ্রেস করে, এটাকে দমিয়ে রাখে। তো যাদের অলরেডি ইনফেকশন আছে, সেই ধরনের রোগীরা যদি এই ডেক্সামিথাসোন গ্রহণ করেন, তাহলে তাদের এই ইনফেকশনটা আরও সিরিয়াস পর্যায়ে বেড়ে যেতে পারে, অথবা নতুন আরও অন্যান্য অর্গানিজম দিয়ে এই ইনফেকশনটা আরও হতে পারে। তো এবং তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে এই ডেক্সামিথাসোন আসলে আমাদের যাদের জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন এর মধ্যে, তার কাছ থেকে আমরা একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা থেকে বলছি। ওয়ালাইকুম সালাম। আমার নাম ফারিয়া। জি। 21 বছর বয়স। কত বয়স আমরা শুনিনি একটু? 21 বছর। 21। আচ্ছা, জি বলুন। জি আপু, আমার জ্বর নেই, কিন্তু আমার ঠান্ডা সমস্যা হচ্ছে। এটা এবং এখন না, অনেক আগে থেকে এটা হতো। কয়েক বছর যাবতই সিজনালি যে জ্বরগুলা বা ঠান্ডা হইতো, এটা আমার রেগুলারলি হয়ে যেত। কিন্তু এখন আমার জ্বর নেই, কিন্তু ঠান্ডার সমস্যা, মাথা বার হয়ে থাকে। জ্বরটা তো নেই, হাঁচিটা মাঝে মধ্যে আসতেছে। আচ্ছা, কতদিন থেকে এরকম হচ্ছে আপনার? আমার গত 2 দিন থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরছি ডাক্তার শেখ শামসুজ্জামান, আপনার কাছে যদি আপনার কিছু জানার থাকে। যে আমার এই যে দর্শক, ওনার প্রশ্ন শুনে মনে হলো যে ওনার আসলে অ্যালার্জিক রাইনাইটিস এই জাতীয় সমস্যা থাকার সম্ভাবনা বেশি। যেহেতু ওনার জ্বর নেই, যার ফলে এখন এটা কোভিড চিন্তা করার আসলে মনে হচ্ছে না যে এটা কোভিড হতে পারে। তবুও উনি ওনার টেম্পারেচারটা দেখবেন, যদি জ্বর মনে হয় তাহলে অন্য ব্যাপার। তাছাড়া উনি অ্যান্টিহিস্টামিন জাতীয়, যেটা ফেক্সোফেনাডিন বা লোরাটিডিন, এই জাতীয় ওষুধ উনি যদি প্রতিদিন সেবন করেন, তাহলেই ওনার এই সিমটমটা কমে যাবে আশা করি। জি, ধন্যবাদ। একটু বলবেন যে আপনি যে মেডিসিনটির কথা বলছিলেন, স্টেরয়েড জাতীয় এই মেডিসিনটি, আসলে আমাদের দেশে এই মেডিসিনটি কতটা সহজলভ্য, এবং এই মেডিসিনটি অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে জনসচেতনতা তৈরি আসলে কতটা জরুরি? ডেক্সামিথাসোন ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ নয়, যার ফলে এটি আসলে প্রেসক্রিপশন ছাড়া কোনো মতেই আসলে বিক্রি করার কথা নয়। কিন্তু আমাদের দেশে আসলে বিভিন্ন সমস্যার জন্য রোগীরা বা যে কেউ চাইলেই অ্যান্টিবায়োটিক সহ যে কোনো ধরনের ওষুধই আসলে তারা ক্রয় করতে পারে।
এটি একটি খারাপ দিক এবং এ কারণে আসলে এই ডেক্সামিথাসোনও আমাদের রোগীরা চাইলেই এটা সংগ্রহ করতে পারে। এটি খুব সহজলভ্য এবং দামেও খুব কম, এটা তারা কিনতে পারেন। এবং আমাদের এটাই ভয়, যদি জনসচেতনতা তৈরি করা না যায় তাহলে অনেক রোগী আছেন যারা এটার অনিয়ন্ত্রিত ব্যবহারের ক্ষতির সম্মুখীন হবেন। এবং ক্ষতির সাথে সাথে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই যে আমরা মাঝখানে দেখেছিলাম যে অক্সিজেন সিলিন্ডারের কিন্তু ক্রাইসিস পড়ে গিয়েছিল, যখন সবাই কিনে বাসায় স্টক করছিল তখন অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছিল। এরকম যদি আবার হয় যে সবাই যদি এই মেডিসিনটি না বুঝে কিনতে শুরু করেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটি যদি গ্রহণ করা শুরু করেন, এটি নিশ্চয়ই মারাত্মক ঝুঁকি, তো সেই সাথে এবং অসাধু ব্যবসায়ীরা নিশ্চয়ই দাম বাড়িয়ে ফেলতে পারেন, বাজারে সেটি স্বল্পতা তৈরি হতে পারে। আর একটু বলবেন যে করোনায় আক্রান্তদের ক্ষেত্রে যেখানে আমরা জানি যে বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি, সেখানে বাংলাদেশে 100 বছরের বেশি বয়সের নারী থেকে শুরু করে অনেকেই কিন্তু বেঁচে ফিরেছেন এর কবল থেকে। জানতে চাই আমাদের দেশে করোনার যে আচরণ সেটা কি একটু ভিন্ন নাকি অন্য দেশের থেকে? না, আসলে এই যে বয়স্ক যে 100 বছরের উপরে বা 80 বছরের উপরে যারা বয়োবৃদ্ধা আছেন তারা যেমন বেঁচে ফিরেছেন, আবার এমন রেকর্ডও আছে যারা আমরা বলছি যে ইয়ং পেশেন্টরা মর্টালিটি কম, আবার আমাদের এখানে কিন্তু ইয়াং পেশেন্টদেরও একেবারে মর্টালিটি বা মৃত্যু হয়নি তা কিন্তু নয়। আসলে এই রোগটার সম্পূর্ণ চরিত্র নির্ভর করে যে এই একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা সহ আরও অনেক ব্যাপারগুলোর সাথে, এবং এক্ষেত্রে জীবাণুটির যে বৈশিষ্ট্য বা রোগ করার যে ক্ষমতা সেটিও যে দায়ী নয় তা নয়। তবে আমাদের দেশের যে জীবাণুটা দিয়ে আমাদের এখানে রোগটি ছড়াচ্ছে, এখনও মর্টালিটি সরকারি হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তা ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোর চেয়ে আমাদের মৃত্যু হারটা কম। তো সব কিছু দেখে মনে হয় হয়তো আমাদের এখানের যে জীবাণুটি তার চরিত্রগত বৈশিষ্ট্য একটু আলাদা হতে পারে। তবে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিছু বলার আগে আমাদের অবশ্যই এই ব্যাপারে গবেষণার দরকার আছে। এই জীবাণুটি সম্বন্ধে আমাদের স্থানীয়ভাবে আরও গবেষণা এবং এই ব্যাপারে জানার অনেক সুযোগ রয়েছে এবং এগুলো জানাও প্রয়োজন আমাদের পরবর্তী চিকিৎসা এবং এই জনিত ব্যবস্থাপনার জন্য। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি গাজীপুর থেকে বলছি। জি, আমি আবুল বাসার। আমার বেশ কয়েকদিন জ্বর ছিল, 1 সপ্তাহ মতো, কিন্তু জ্বরটা এখন কমে গেছে, কিন্তু খাবার রুচিটা একেবারেই কম, হালকা কিছু কাশি আছে। আচ্ছা, আপনার কতদিন জ্বর ছিল, আপনার বয়সটাও বলবেন একটু। আমার বয়সটা প্রায় 52, জ্বর ছিল প্রায় 4-5 দিন যাবত। বা ধূমপাই কিনা এই ব্যাপারগুলো জানা দরকার ছিল। তারপরও যেহেতু ওনার জ্বর চলে গিয়েছেন, কাশি এখনো আছে, উনি কাশির জন্য একটু অ্যান্টিহিস্টামিন, মন্টেলুকাস্ট জাতীয় ওষুধ এগুলো খেতে পারেন। আর লোকাল কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে যেহেতু ওনার কাশিটা থাকছে, যে কাশিটা অন্য কোনো সমস্যা আছে কিনা। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে জুহি বলছিলাম। জি, বলুন। আমার ভাইয়ের সমস্যা হচ্ছে, আমার ভাইয়ের একদিন জ্বর আসছিল, তাও হচ্ছে 4-5 দিন হচ্ছে জ্বর আসছিল একদিন। এখন হচ্ছে কাশি, খুব কাশি, ওনার শুকনা কাশি, কফ তেমন একটা নাই। কালকে রাতে বমি করছে, বমির সাথে একটু কফ গেছে। উনি কাশির জন্য অলরেডি জিমেক্স খেয়েছে 5 দিন, তারপর খেয়েছে সেবুটেন 400 mg, ওটাও 6টা খেয়েছে। আপনার ভাইয়ের বয়স? বয়স হচ্ছে 36। আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমরা ফিরছি ডাক্তার আপনার কাছে যদি আপনার কিছু জানার থাকে। জি, পরিবারের আর কারো জ্বর ছিল আপনাদের? জি না, কারো জ্বর ছিল না। আর ওনার কাশিটা আগে থেকেই সমস্যা, মানে এটা কাশিটার সাথে কি না, কাশির সাথে কফ তেমন একটা যায় না, খুবই কম। আচ্ছা, এখন বমি হলে যায়, মানে এমন লাগে যে কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, কাশিটা এমনই। আর ওনার কাশি সমস্যাটা আজকে প্রায় 2 বছর যাবত। জি, উনি ওই যে অ্যান্টিবায়োটিক খেয়েছেন এটি কি আর কারো পরামর্শ খেয়েছেন নাকি নিজেই খেয়েছেন? জি, ডক্টরের পরামর্শ খেয়েছিল, ডাক্তারকে ফোনে উনি কথা বলে খেয়েছিল। ঠিক আছে, ওনার এই কাশিটা হয়তো যেতে আর একটু সময় লাগবে, যেহেতু পরিবারে আর কারো জ্বর ছিল না আর এখন জ্বরটা চলে গিয়েছে এবং কাশিটা আছে। আমার মনে হয় যে এটি আর একটু ওয়েট করেন এবং যে ওষুধগুলো উনি খাচ্ছেন আর কয়েকদিন খেলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই।
কোভিড-19 গুরুতর অসুস্থ হলে আসলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে সেই বিষয়টি একটু জানতে চাইবো, এবং রোগীর অবস্থা আসলে কতটা জটিল হলে তারা আইসিইউতে অ্যাডমিট হন? আসলে আমরা কোভিডকে কয়েকটা ভাগে ভাগ করি, যে মৃদু সিমটম বা মাইল্ড সিমটম, মডারেট সিমটম, সিভিয়ার ডিজিজ বা সিভিয়ার সিমটম এবং ক্রিটিক্যাল পেশেন্ট। তো আমরা ক্রিটিক্যাল পেশেন্ট যারা বা ক্রিটিক্যাল পেশেন্টের যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যখন হয় তখন আমরা আইসিইউতে নেই বা আইসিইউতে রেফার করি। তো ক্রিটিক্যাল সিমটম বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে তীব্র শ্বাসকষ্ট এবং অক্সিজেন স্যাচুরেশন, আমরা যে পালস অক্সিমিটার যেটা বাসায় ব্যবহার করতে পারি সেটা দিয়ে যদি দেখি যে 93% কমে চলে যাচ্ছে, পেশেন্টের রেসপিরেটরি রেট বা যে শ্বাস প্রশ্বাসের যে গতি, এই গতিটা 30-এর বেশি হয়ে যাচ্ছে, অথবা যদি আমরা দেখি যে ব্লাড প্রেশারটা মেপে তার ব্লাড প্রেশারটা কম, 90 এবং 60 এর কম, অথবা পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, তার কনসাসনেস লেভেল এটা ডিটোরিয়েট করছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে পেশেন্ট, হ্যাঁ, খেতে পারছে না, তীব্র জ্বর, শ্বাসকষ্ট, এই লক্ষণগুলোকে আমরা যে বা ডেঞ্জার সাইন হিসেবে ব্যাখ্যা করে থাকি, এবং তখন আমরা ক্রিটিক্যাল ডিজিজ হিসেবে আমরা আইসিইউ সাপোর্ট লাগে। এছাড়া কিছু রুগী আছে যাদের এই কোভিডের জন্য মাল্টি অর্গান ফেইলুর বা অন্যান্য যে অর্গানগুলো আছে যেমন কিডনি বা হার্ট, এইগুলোকেও এফেক্ট করে থাকে এবং এগুলো ফেইলুর হতে পারে। সেই ফেইলুর হলে তখন এইগুলোর সাপোর্টের জন্য আমরা আইসিইউ কেয়ারে পেশেন্টকে রেফার করে থাকি। আইসিইউতে আসলে কতদিন থাকতে হতে পারে একজন রোগীর, সেই বিষয়ে কি আমরা কোনো ধারণা দিতে পারি? আসলে যে রোগীরা আইসিইউতে যান তাদের দুইটা ক্যাটাগরি হয়। কারো কারো যে ভেন্টিলেটর যেটা আমরা বলি, ভেন্টিলেটরে দেওয়া লাগে, আর কারো কারো ভেন্টিলেটরে ওইভাবে না দিয়ে হাই ফ্লো অক্সিজেনের সাথে আমাদের অন্যান্য অর্গান সাপোর্ট হয়তো দেওয়া লাগে, ডায়ালাইসিস বা কার্ডিয়াক সাপোর্ট, এগুলো। তো এগুলো আসলে নির্ভর করে আইসিইউতে একজন রোগীর কয়টা অর্গান আসলে তার ফেইলুর আছে বা এফেক্টেড আছে, সেই ব্যাপারগুলোর সাথে এটা অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। তবে যে রোগীদের আসলে আইসিইউ সাপোর্ট লাগে তাদের বিভিন্ন স্টেজে যদি আমরা এই ইন্টিউবেশন বা অর্গান সাপোর্টগুলো উইথড্র করতে না পারি, তাহলে আসলে তাদের এই আইসিইউ সাপোর্টটা দীর্ঘায়িত হয় এবং তাদের আউটকামটাও আসলে সাধারণত বেশি ভালো হয় না। এবং এখনো পর্যন্ত আসলে ওয়ার্ল্ড ওয়াইড যারা আসলে আমাদের ভেন্টিলেটর সাপোর্টে গিয়েছে সেই রোগীদের কিন্তু আউটকাম আসলে ভালো না। তো যাই হোক, এই আইসিইউ যে সাপোর্ট যেটা লাগে, এটার যে কতদিন একজনের সাপোর্ট লাগতে পারে এই ব্যাপারে আগাম কিছু বলা আসলে সম্ভব নয়। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি সুমন বলছি ফরিদপুর থেকে। জি, বলুন। জি, আমার প্রশ্ন ছিল, আমার ওয়াইফের পজিটিভ আসছে 10 তারিখে আর কি। 7 তারিখ থেকে ওর সিমটম ছিল, 10 তারিখে আমরা টেস্ট করাইছি, 11 তারিখে রিপোর্টটা পাইছি পজিটিভ। তো মেডিসিন কিছু নেওয়া হয়েছে, মাইল্ড সিমটম আর কি, জাস্ট ওর মানে স্মেল পাচ্ছিল না। হ্যাঁ, জি। তো এই ওষুধগুলা কিছু ওষুধ কন্টিনিউ করা হয়েছে। এখন আমরা টেস্ট করাবো আবার কতদিন পরে। এখন মোটামুটি ভালো, স্বাভাবিকের দিকে আর কি। আচ্ছা, অন্য কোনো সিমটম আর এখন নাই, স্মেল সবই পাচ্ছে, ভালোর দিকে আর কি, আল্লাহর রহমতে বোঝা যাচ্ছে আর কি। এখন টেস্ট করাবো কতদিন পরে আবার। জি, আচ্ছা, আমরা 10 তারিখ করিয়েছি টেস্ট। জি। জি, জি, ওকে। ওনার কি জ্বর আছে বা জ্বর না ছিল? ওনার জ্বর ছিল না, শুধু 7 তারিখে আপনার মাথা ব্যথা ছিল প্রথম দিন। আমরা নাপাইক্সিন খাওয়াইছিলাম, পরে টাফনিল খাওয়ানোর পরে মাথা ব্যথাটা চলে যায়, ঠিক আছে। তারপরে 3 দিনের দিন হলো স্মেল পাচ্ছিল না। আচ্ছা, তখনই আমরা টেস্টটা করাই এবং আমিও এখন স্মেল পাচ্ছেন? এখন স্মেল পাচ্ছি। স্মেল আপনার 11-12 তারিখ থেকেই পাচ্ছে, কিন্তু কম বেশি যায় আসে। এখন মোটামুটি পাচ্ছে, ভালোই, সবসময় পাচ্ছে। জি, আর অন্য কোনো সিমটম নাই। আচ্ছা আচ্ছা। আমরা সাধারণত যে এই কোভিড রোগীদের যখন যেদিন থেকে তার জ্বর চলে যায় সেই দিন থেকে আমরা 10 দিন পর্যন্ত আমরা বলি পেশেন্ট ইনফেকশাস থাকে বা তার সমস্যা হতে পারে। এরপরে সাধারণত নেগেটিভ হয়। আমরা এ কারণে আসলে সিমটম চলে যাওয়ার 14 দিন পরে আমরা বলি সাধারণত আবার রিটেস্ট, 2 সপ্তাহ পরে রিটেস্ট করার জন্য যে উনি নেগেটিভ হয়েছেন কিনা।
তবে এই রোগীর ক্ষেত্রে যেহেতু জ্বর নাই, তার অনলি সিমটম ছিল সে নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। উনি যখন যেদিন থেকে ঘ্রাণ আবার পাওয়া শুরু করেছেন ওই দিন থেকে ওনার সিমটম ফ্রি চিন্তা করে তার 10 দিন বা 14 দিনের পরে আবার উনি রিটেস্টের জন্য বলতে পারেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ফেসবুকে দর্শকদের কিছু কমেন্টস আছে, সেখানে তারা কিছু সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, আমরা সেগুলো একটু নিয়ে আসতে চাই। একজন জানতে চেয়েছেন, রোগীর বয়স 50, ডায়াবেটিস আছে, জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্ট অনুভব করে, এখন করণীয় কি? যে ওনার জ্বর ছিল, জ্বর তা নেই কিছু কিন্তু বলেছেন? শ্বাসকষ্ট অনুভব করেন, ডায়াবেটিস আছে, বয়স 50। শ্বাসকষ্ট কি আগে ছিল নাকি নাকি এই নতুন বিষয়ে কিছু হয়েছে, লিখেননি, এটাই তিনি ব্যাপারটা লিখেছেন জানা যে জরুরি। এখন শ্বাসকষ্ট অনুভব করেন। আচ্ছা, তাহলে আসলে উনি যদি আগেও যদি ওনার শ্বাসকষ্ট হয়ে থাকেন তাহলে হয়তো সেটার কন্টিনিউশন, যেমন অনেকে স্মোকার থাকেন সেই রিলেটেড সিওপিডি বা অ্যাজমা এই রোগগুলো থাকে। আবার যে অনেকের আছে যেহেতু ডায়াবেটিস উনি আছেন, ওনার হার্টের অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনাও থাকে, যেহেতু উনি জ্বর লিখেছেন যে জ্বর নেই, এটাও থাকে। তো এই ব্যাপারে আসলে একজন চিকিৎসকের পরামর্শক্রমে কিছু পরীক্ষা নিরীক্ষা করেই বলা যাবে ওনার শ্বাসকষ্টটা কেন হচ্ছে, এবং তখনই সেই অনুযায়ী আসলে ব্যবস্থা নেওয়াটাই ভালো হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মনিরুল আলম মিরপুর থেকে বলছি। জি, আমার বলুন। আমার বয়স 40। আমার সমস্যা, আমি কিছুদিন আগে হঠাৎ আমার কাছে মনে হচ্ছিল যে আমার জ্বর, কিন্তু বাসার সবাইকে দেখালাম, সবাই বললো যে না, জ্বর নাই শরীরে, কিন্তু আমার নিজের ভিতরে মনে হচ্ছিল যে জ্বর। তারপর থেকে আমার সমস্যা দেখা দিচ্ছে। তারপরের দিন থেকে আমি লক্ষ্য করলাম যে আমার গলার ভিতরে যে দেওয়ালটা আছে, আলাজিবা যেটা বলে, সেটার পিছনে যে দেয়ালটা আছে ওইটার ভিতরে ছোট ছোট ঘায়ের মতো দেখা যাচ্ছে। এটা আস্তে আস্তে বাড়তেছে আর সারাক্ষণ চুলকায়। এটাও কি করোনার লক্ষণ? আচ্ছা, শেখ মনিরুজ্জামান, আপনার কিছু কি জানার আছে? আচ্ছা, জি না জি না, আমি জানতে চাচ্ছিলাম যে ওনার জ্বর উনি মেপে দেখেছেন যে ওনার টেম্পারেচারটা কত ছিল আসলে? তখন তো মেপে দেখি নাই, তবে এখন আমার জ্বর নাই। আমি এইমাত্র মাপলাম, মাপার পরেও দেখলাম যে আমার 98 এরও কম আছে একটু। আর অক্সিমিটারে আমি দেখছিলাম আমার অক্সিজেন 93 থেকে একটু কম আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার যেহেতু কাশি নেই, শ্বাসকষ্ট নেই, এবং জ্বরটাও আপনার ডকুমেন্টেড না যে জ্বরটা ছিল কিনা। আমার শ্বাসকষ্ট আছে, একটু শ্বাসকষ্ট আছে। এটা কি নতুন না আগেও শ্বাসকষ্ট হতো? আমার এমনি অ্যাজমা ছিল, কিন্তু অ্যাজমাটা তো তেমন ধরা পড়ে নাই এর আগে, কিন্তু এই সমস্যাটার পরে থেকেই আমার শ্বাসকষ্ট একটু দেখা দেয় আর গলার ভিতরে সারাক্ষণ বাজে। আচ্ছা, তাহলে যদি আপনার এখন শ্বাসকষ্ট থেকে থাকে, হ্যাঁ শ্বাসকষ্ট থাকে, এবং আপনার অক্সিমিটারে যদি আপনার 93% কম অক্সিজেন স্যাচুরেশন দেখেন, তাহলে উচিত হবে আপনার আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং বুকের এক্সরে এগুলো করানো এবং একজন চিকিৎসকের সত্তর পরামর্শ নেওয়া যে আপনার আসলে কি অবস্থা এখন আছে। ধন্যবাদ স্যার। ফেসবুকে আমাদের আরেকজন জানতে চেয়েছেন, স্যার আমার 15 দিন আগে হালকা সর্দি লেগেছিল, কিন্তু তারপর থেকে আমি মুখে আর কোনো স্বাদ বা গন্ধ পাইনি। এখন মুখে স্বাদ আছে কিন্তু গন্ধ নেই, আমি কি করতে পারি? গন্ধ এটাও আপনি চলে আসবে। বিভিন্ন ভাইরাল ইনফেকশনে আসলে আমাদের নাকের ঘ্রাণ পাওয়াটা চলে যায়, যে করোনাতেও এটা নাকের ঘ্রাণ এবং স্বাদ চলে যায়, সেটা সঠিক। তবে এখন উনি যেহেতু আবার মুখে স্বাদটা পাচ্ছেন, নাকের ঘ্রাণটা এখনো আসেনি, আর উনি অন্যান্য সমস্যার কথা উল্লেখ করেননি বা কোনো পরীক্ষাও করোনার করেননি, এখন আমার মতে মানে এটা আমার মতামত হচ্ছে উনি আর একটু ওয়েট করুন। ওনার এই নাকের ঘ্রাণটাও হয়তো সপ্তাহ মধ্যে চলে আসবে। ওনার নতুন করে কোনো ওষুধ বা কিছু খাওয়ার প্রয়োজন দেখছি না। আর যদি এমন হিস্ট্রি থাকে যে ওনার পরিবারে করোনা পজিটিভ রোগী আছেন, তাহলে উনি সেই অনুযায়ী আসলে করোনার পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করাতে পারেন। স্যার একটু বলবেন যে করোনা ভাইরাস কি কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে আমাদের?
করোনা ভাইরাসটির ইনফেকশন আসলে আমাদের এই মেডিকেল সায়েন্সে এটি নতুন এবং সারা দুনিয়া জোড়া এটার নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। আমরা নতুন নতুন সিমটমগুলো জানতে পারছি। করোনা বিভিন্ন যে শারীরিক সমস্যা তৈরি করে সেগুলো সম্বন্ধে আমরা নতুন নতুন করে জানতে পারছি, এর চিকিৎসা সব কিছুই আমরা নতুন নতুন জানতে পারছি। তবে এই যাবৎকালে যতগুলো জানা গেছে আসলে করোনার যে ইমিডিয়েট যে সমস্যাগুলো করে সেগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা অলরেডি পেয়ে গিয়েছি। কিন্তু দীর্ঘমেয়াদী কিছু করে কিনা এটা আমরা এই 6 মাসের আসলে সময়কালে যে পরিপূর্ণরূপে জানা সম্ভব না। তারপরেও আমরা কিছু লক্ষণ বা কিছু আমাদের কেস রিপোর্ট হচ্ছে যেগুলো যে করোনা দীর্ঘমেয়াদী কিছু কিছু সমস্যা করছে, বিশেষ করে নিউরোলজিক্যাল মানে সমস্যা, স্নায়ুতন্ত্রের কিছু সমস্যা বা রোগ এগুলো করছে। তো আমরা আরো সময়ের সাথে হয়তো আরো এই ব্যাপারে বিশদ জানতে পারবো এবং তখন অবশ্যই আমরা সাধারণ মানুষ বা জনগণ দেশবাসী সবাইকে জানাতে পারবো। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি উত্তরা থেকে বলছি। জি, বলুন। আমার বড় ভাইয়ের কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে কমে গেছে, এখন আবার এই 2 দিন থেকে জ্বর 102-3 এভাবে। আপনার ভাইয়ের বয়স এবং আর কোনো কি উপসর্গ আছে? বয়স 35। আর কোনো উপসর্গ কি আছে? না, আরেকটু হালকা শরীর ব্যথা করে। আচ্ছা, আমরা ফিরছি শামসুজ্জামান আপনার কাছে, যদি আপনার কিছু জানার থাকে। আচ্ছা 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 আপনার পরিবারে অন্য কেউ এফেক্টেড কিনা বা কারো জ্বর এসেছিল কিনা না, অন্য কেউ একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার ভাই কি করে? আপনার ভাইয়ের প্রফেশন কি? উনি ডাইনিং হাউসে জব করে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু ওনার একটা জ্বরের এপিসোড ছিল, তারপরে আবার একটু 1-2 দিন ভালো থেকে আবার জ্বর আসছে এবং এখন জ্বরটা 102-3, এই ব্যাপারে আসলে এখন আপাতত উনি প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু অবশ্যই ওনার কিছু পরীক্ষা করতে হবে। সেটা টাইফয়েডের কিছু পরীক্ষা যেমন আছে তেমন আসলে অন্যান্য পরীক্ষা আছে, তারপরেই ডিসিশন নেওয়া যাবে আসলে ওনার কোথায় সমস্যা হচ্ছে। তবে যেহেতু উনি কয়েকদিন জ্বর ছাড়া ভালো ছিলেন, বলা যাচ্ছে না যে এটা আসলে একেবারে করোনা নিশ্চিত, তবে অন্যান্য জ্বরও হওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হচ্ছে যে এটা আসলে ওনাকে একজন ফিজিশিয়ান বা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। শেখ শামসুজ্জামান, একটি কথা বলবেন, আপনি বলছিলেন যে এই সময়টায় একটু আগে যাকে বলছিলেন যে টেস্ট করানো উচিত আরও কিছু। ডেঙ্গুরও তো এই সময় আসলে অনেক সম্ভাবনা আছে আমাদের দেশে। জানতে চাইব যে ডেঙ্গুর আসলে উপসর্গগুলো কি? এই ধরনের ডেঙ্গুর যদি জ্বর থাকে তাহলে কি 102-3 এর বেশিও হতে পারে? জি, ডেঙ্গু আসলে একটি মশাবাহিত ভাইরাস রোগ। এটি আমরা অলরেডি আমাদের দেশের মানুষজন এটার সাথে পরিচিত। ডেঙ্গু খুব উচ্চ মাত্রায় জ্বর নিয়েই রোগীরা সাধারণত প্রেজেন্ট করে এবং তাদের তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, এবং ডেঙ্গুর আরেকটা নাম আছে ব্রেক বোন ফিভার, মানে হাড় ভেঙে গেলে যেমন ব্যথা হয় তেমনি তীব্র ব্যথা হয় ডেঙ্গু রোগীদের। এর সাথে বমি থাকে, পাতলা পায়খানা থাকে। তো যে এই সিমটমগুলো এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়েও আসতে পারে। তো এই সিমটমগুলো নিয়েই ডেঙ্গু রোগীরা সাধারণত প্রেজেন্ট করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে তো আসলে এখন ডেঙ্গুর সময়ই চলছে। তো করোনার সিমটম ডেঙ্গুর সিমটমে কিছু সিমটম তো আসলে ওভারল্যাপ করে। তো আমাদের এটা আসলে আমরা চিকিৎসক হিসেবে তো মাথায় রাখছি, তাছাড়া সাধারণ মানুষেরও মাথায় রাখতে হবে যে এখন ডেঙ্গুর সিজন, ডেঙ্গু রোগটাও হতে পারে। তো অনেক সময় রোগীরা আমরা পাই যারা হয়তো এই সিমটমগুলো লুকাতে চায় বা এই সিমটমগুলো হলে, করোনা হলে তারা এই সামাজিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে বলে এগুলো আমাদের কাছে আসতে চান না বা এসেও ঠিকমতো বলতে চান না। তা আমাদের রিকোয়েস্ট থাকবে যে রোগীরা ডাক্তারদের কাছে ঠিকমতো যাবেন এবং তার ঠিক সিমটমগুলো বলবেন, যাতে আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার এটা ডেঙ্গু হলো নাকি করোনার সিমটম দেখা যাচ্ছে বা অন্য কোনো জ্বর, আমরা এবং সেই অনুযায়ী আমরা পরামর্শ দিতে চাই। জি স্যার, এই সময়টায় তো অনেকেই আছেন যারা বাসা থেকে একদমই বের হচ্ছেন না, সেক্ষেত্রে তারা হয়তো দেখা যাচ্ছে বাড়ির দারোয়ান বা অনলাইনে অর্ডার করছেন বাজারের জন্য। তো সেই ক্ষেত্রে যে অনলাইনের পণ্যের যে ব্যাগগুলো বাসায় ঢুকছে সেগুলো কি আসলে পরিষ্কার করে নেওয়া উচিত?
দেখুন এই পণ্যগুলো যেগুলো আসছে সেগুলোর যে ম্যাটেরিয়াল বা কাভারিংটা এটার উপর অনেকটা নির্ভর করে। আমরা জানি যে যে প্যাকেটগুলো সাধারণত কাগজের, এই কাগজের প্যাকেটগুলো আমরা যেমন পত্রিকা রাখি অনেকে, পত্রিকার উপরে এগুলো দেখা গিয়েছে যে এইগুলোর উপরে সাধারণত করোনা ভাইরাস যদি পড়েও তাহলে 3 ঘন্টার বেশি সাধারণত থাকে না। কিন্তু অন্য পক্ষে যদি এটা প্লাস্টিকের হয়ে থাকে কাভারটা, তাহলে প্লাস্টিকের উপরে কিন্তু 7 দিন পর্যন্ত করোনা ভাইরাসটা থাকতে পারে। তো এইটা আসলে আমাদেরই বিবেচনা করে নিতে হবে যে আসলে পণ্যটি কোথা থেকে আমরা ক্রয় করছি, কিভাবে ক্রয় করছি এবং সেটাকে আমরা কিভাবে এটাকে জীবাণুমুক্ত করতে পারি। তবে এখন যে সময় আমরা করোনা ভাইরাস বা যে কোনো এই জীবাণুগুলো যেহেতু খালি চোখে দেখা যায় না, আমাদের সকলেরই উচিত হবে এই ব্যাপারে সর্বসময় সতর্ক থাকা এবং যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা জীবাণুমুক্ত করে পণ্যগুলো ব্যবহারের উপযোগী করা সেই ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। অনেকের বাসাতেই এখন সন্দেহভাজন রোগী আছেন, সেসব বাসায় বাকি সদস্যদেরও কি আসলে বাসার মধ্যে মাস্ক পরে ঘোরা উচিত, এবং বাসায় যারা আছেন তাদের আসলে কতক্ষণ পরপর হাত ধোয়া উচিত? অবশ্যই যদি কোনো বাসায় করোনা উপসর্গযুক্ত রোগী থাকে, এখন করোনার কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, যে কেউ যে কোনো জায়গা থেকে করোনা আক্রান্ত হতে পারেন। তো করোনা আক্রান্ত হলে তিনি যদি বাসায় আসেন তাহলে তার বাসার অন্যান্য সদস্যদের থেকে তিনি অবশ্যই আইসোলেটেড থাকবেন যেহেতু তার উপসর্গ আছে, এবং বাসায়ও সে মাস্ক পরিধান করবেন, এক রুমে আইসোলেটেড থাকবেন, একটি বাথরুম ওয়ালা রুমে আইসোলেটেড থাকবেন, এবং পরিবারের অন্য সদস্যরা তারাও মাস্ক ব্যবহার করবেন, এবং যতটা সম্ভব প্রতিটা জিনিস ধরার পরে বা তার ব্যবহার্য জিনিস যদি ধরা হয় সেই ধরার পরে অবশ্যই তার পরপরই হাত 20 সেকেন্ড ধরে সাবান বা ডিটারজেন্ট দিয়ে হাতটা পরিষ্কার করে নেবেন অথবা স্যানিটাইজার দিয়ে হাতটা ওয়াশ করে নেবেন। তো এটা যতই আসলে এই এটিকেটগুলো আমরা দৈনন্দিন জীবনে এটা ফলো করব ততই আসলে আমাদের করোনা রোগ থেকে আমরা বাঁচতে পারবো। ঘরে যদি একজন করোনা রোগী থাকেও আমরা এমন নয় যে পরিবারের অন্যরাও করোনা আক্রান্ত হবেন, যদি আমরা এগুলো মেনে চলতে পারি তাহলে হতে পারে উনি একমাত্র আক্রান্ত হলেন, পরিবারের অন্য সদস্যরা আর আক্রান্ত হয়তো হবেন না। কিন্তু যদি আমরা পরিবারের মধ্যে এই আইসোলেশনের ব্যবস্থাটা না রাখতে পারি তাহলে হয়তো এটা এতটাই ইনফেকশাস অন্যান্য সদস্যরাও আসলে আক্রান্ত হয়ে যেতে পারেন। আরেকটি বিষয় একটু বলবেন যে যারা হালকা উপসর্গ নিয়ে সেরে উঠেছেন তাদের জন্য আসলে টেস্ট করানো প্রয়োজন আছে কিনা, না করালে কি সমস্যা? আমাদের আসলে এখন যে রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের জাতীয়ভাবেই রিসোর্সের স্বল্পতা আছে, আমরা সব টেস্ট সবাইকে করে পারছি না, এবং ইভেন আমরা অনেক, আপনারাও জানেন যে মিডিয়া প্রতিনিয়ত দেখাচ্ছে যে রুগীরা যেই টেস্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে, এমনকি কিছু টেস্ট আমরা হয়তো 7 দিন 8 দিন পরে তার রিপোর্ট পাচ্ছি, যতদিনের হয়তো রুগী সেরেও যাচ্ছেন অথবা তা আরও খারাপ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, অনেক ধরনের সমস্যা আছে, যার ফলে আমাদের পরামর্শ থাকবে যারা সিমটম নাই তারা অযথা টেস্ট করাবেন না। যারা মৃদু সিমটম আছেন কিন্তু তাদের পরিবারের অন্য কারো করোনা পজিটিভ নাই, অথবা সে বাসা থেকেই একদম বের হন নাই, বা তার কোনো ওই ধরনের সিমটম এখনো হচ্ছে না, যে ডেঞ্জার সিমটম যেগুলো বলে, সে ততক্ষণ হয়তো টেস্টের জন্য নাও করাতে পারেন। তবে যদি তার পরিবারে করোনা রোগী থাকে বা তার বাইরে যাওয়া হয়, মানে জনসমাগমে যাওয়া হয়, এই ধরনের রিস্কি প্রফেশনে থাকেন, তার কিন্তু মৃদু সিমটম, করোনা সিমটম দেখা গেলেই তাকে করাতে হবে। কারণ এইখানে যদি তার টেস্টটা করা থাকে তাহলে কিন্তু তিনি পরিবারের অন্য সদস্য থেকে যেমন আলাদা থাকতে পারবেন, অন্যান্য সহকর্মী বা তাদেরও কিন্তু এই রোগটা ছড়াবেন না। তো যার ফলে যদি করোনা উপসর্গ কারো থাকে এবং তার যদি ব্যাকগ্রাউন্ড বা যা তার প্রফেশন অথবা তার ফ্যামিলির এই হিস্ট্রি থাকে যে করোনা ইনফেক্টেড হওয়ার বা রিস্কি প্রফেশনে থাকেন, তাহলে অবশ্যই তাকে করোনার টেস্ট করাতে হবে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। এই মাঝে দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ আপু, আমি মুক্তা বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার আসলে গত 10 তারিখে রাতে জ্বর আসছিল 100, তো একদিন পরে চলে যায়। আর আমার হাজবেন্ডের আবার একদিন পর জ্বর আসে, 4-5 দিনের মতো ছিল, 100-র উপর যায়নি, 98-99 এরকম ছিল। এখন কাশি আছে শুধু। আর হঠাৎ করে আমি 2 দিন যাবত নাকে কোনো সেন্ট পাচ্ছি না। আপনাদের দুজনের বয়স একটু বলবেন। ওর 35 হবে, আমার 30।
আর বাসায় অন্য কোনো সদস্য আছে বা তারা কি অসুস্থ? বাসায় আমার একটা মেয়ে আছে, তো ওর এমনিতে একটু ঠান্ডা লাগছিল, আর কেউ নাই। আচ্ছা, আমরা ফিরছি ডাক্তার শেখ 6 মাসের একটা বেবি ছিল, শামসুজ্জামান আপনার কাছে। 99 ডিগ্রি উঠছিল। জি জি, এই তো এই দর্শকের হিস্ট্রি শুনে যেটা প্রথমেই সন্দেহ হয় সেটা আসলে এটা পসিবল একটা করোনা ইনফেকশন হতে পারে। দেখুন, ওনার হিস্ট্রিতেই উনি বলছেন যে পরিবারের একজন আক্রান্ত হওয়ার পর কিন্তু আরেকজন হচ্ছেন এবং উনি এখন নাকে ঘ্রাণ পাচ্ছেন না। এই যে সিমটমের সিমিলারিটি প্লাস রোগের যে স্প্রেডিং এর যে সিমিলারিটি, এগুলো সবই মিলে যায়, যার ফলে এই ওনার ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে অন্তত এখন যে সিমটোমেটিক আছেন ওনার হাজবেন্ড, তাকে টেস্ট অন্তত করাতে হবে, যাতে বোঝা যায় যে এটা করোনা আক্রান্ত কিনা, এবং পরিবারের অন্য যে সদস্যরা তাদের থেকে একটু আলাদা হতেই হবে। আর স্যার, আমার মাঝে মধ্যে মনে হয় মানে ব্যাকবনে পিঠের বাম সাইডে মনে হয় যে একটা ঝিনঝিন করছে, কেমন যেন ঠান্ডার মতো একটা ঝিনঝিন করে, এরকম। এটা কি নতুন হচ্ছে না আগেও ছিল? না, অনেকদিন যাবতই, আর প্রায় 2-3 মাসই যেখানে আচ্ছা, এটা টনসিলে হয়তো ব্যথা আপনার এই হয়, উপসর্গের সাথে এখন শুধু যেখানে টনসিল হয় সেখানে একটু না, ঠিক পুরোপুরি আছে, এই মতো উপসর্গের ব্যথা সাথে থাকে আপনার এখন অনেকদিন। এটার সাথে ঠিক আছে, আপনার এই উপসর্গের সাথে এটা যাচ্ছে না। পিঠের যে ব্যথাটা, এটা আলাদা ব্যথা হতে পারে, সেটা হয়তো একটু পেইন কিলার খেলে ঠিক হয়ে যাবে, বা একটু প্যারাসিটামল, 2টো প্যারাসিটামল ট্যাবলেট আপনি খেয়ে দেখেন, ওটা হয়তো চলে যাবে। আর নাকে যেটা ঘ্রাণ পাচ্ছেন না, আপনি আপনার হাজবেন্ড যেহেতু এখন সিমটোমেটিক, সেহেতু তার করোনা পরীক্ষাটার করার ব্যবস্থা করেন। উনি যদি পজিটিভ হয় তাহলে আপনি ধরে নিতে পারেন হয়তো আপনিও পজিটিভ ছিলেন। এখন যেহেতু আপনার সিমটম নাই, শুধুমাত্র নাকে ঘ্রাণ পাচ্ছেন না, এটা হয়তো চলে আসবে। আর স্যার, একটা প্রশ্ন ছিল, আমার হাজবেন্ড ওর মাঝখানে অনেকদিন ঘ্রাণ পায়নি, ও ঠিক হয়ে গেছে, আর এখন যে কফটা হয়, অনেক কফ বের হয়, এটা ওর আগেও সমস্যা ছিল। এখন ওনার কফ বের হয়, তার মানে বুকে ইনফেকশন আছে, এটা একটা অ্যান্টিবায়োটিক লাগবে। এখন আপনার হাজবেন্ডের প্রেসার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই না, ধরনের এগুলো অনেক কিছু নাই। কিছু বিবেচনা করেই আমরা অ্যান্টিবায়োটিকটা অনেক সময় যে সিলেক্ট করি। সম্মানিত দর্শক, আপনি নিশ্চয়ই আচ্ছা, তাহলে আপনার আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন এখন আশা করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা ফিরছি ডাক্তার শেখ শামসুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইবো, যারা রিসেন্টলি অপারেশন করেছেন তাদের এই সময়টায় করোনায় আক্রান্ত হলে কি ঝুঁকি বাড়তে পারে কিনা? রিসেন্টলি অপারেশন যারা করিয়েছেন, তাই তো? জি জি, যারা রিসেন্টলি অপারেশন করেছেন হ্যাঁ, তাদের এই সময়টা দেখুন, আসলে এখন করোনায় আক্রান্ত সব হলে ঝুঁকি জায়গায় কতটা? হ্যাঁ, এখন যিনি রিসেন্টলি অপারেশন করিয়েছেন তার করোনা আক্রান্ত ঝুঁকি ততটুকুই যতটা আমাদের আসলে সাধারণ মানুষ অন্যান্য যারা আমরা আছি তাদের মতোই। তবে যেহেতু উনি হসপিটালে যাচ্ছেন, উনি যেহেতু বিভিন্ন নার্স ডক্টর এদের সংস্পর্শে যাচ্ছেন, এবং আপনি জানেন যে আসলে ডাক্তার বা নার্স, এই হেলথ প্রফেশন যারা আছেন, তারা বিভিন্ন রোগীদের আসলে হ্যান্ডেল করে থাকেন, এবং তারা অনেক সময় একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করেন। এটা আমরা বাইরের অভিজ্ঞতা থেকেও দেখেছি, এবং এই কারণে দেখুন অনেক ডাক্তার কিন্তু এই সোর্স অফ ইনফেকশন থেকে নিজেকে প্রিভেন্ট করার জন্য ব্যক্তিগত চেম্বারও অনেক সময় বন্ধ রেখেছেন। তো যাই হোক, তারা একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করেন। তো এমত অবস্থায় যে অপারেশন করিয়েছেন বা যে হাসপাতালে স্টে করছেন, তার কিন্তু এই করোনা আক্রান্তর ঝুঁকি অন্যদের চেয়ে নিঃসন্দেহে একটু বেশি। তবে যদি তার অপারেশন, এখন প্রশ্ন হচ্ছে যে একজন রুগী অপারেশন বা এই যে অন্যান্য নন করোনা যে স্বাস্থ্যসেবা, এটি নিবেন কি না। এখন তা আমরা সাধারণত বলি, যদি এটি এমার্জেন্সি না হয় তাহলে আপনি এই সেবাটা আপনি পরে নেন, একটু ডিফার করেন, একটু ধৈর্য ধরেন বা একটু অপেক্ষা করেন। আর যদি এটা এমার্জেন্সি হয়, এমার্জেন্সি, আপনাকে তাহলে এই সেবাটা তখনই নিতে হবে। এখন করোনা ঝুঁকি যদি থাকে, সেটা নিয়ে হলেও আপনার তখন এমার্জেন্সি অপারেশনটা বা অন্যান্য এগুলো কিন্তু করাতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার শেখ মোহাম্মদ শামসুজ্জামান, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলে আজকের মতো। আগামীকাল আবারও দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।